হ্যালো গাইস, রহস্য, রোমাঞ্চ ও ভুতুড়ে গল্পে ভরপুর বঙ্গমির্চি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ স্যার আর্থার কনেল ডয়েলের লেখা দ্য নিউ ক্যাটাকম্বের অবলম্বনে গোলকধাঁধা রহস্য করুন। আজকের লাইকের টার্গেট হলো 150টি। তো তাড়াতাড়ি গল্পটি লাইক করে আমাদের কাজ করতে আরও উৎসাহী করুন। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য নিউ ক্যাটাকম্ব। এসো গল্প করি। আচ্ছা বার্গার, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? আরে সব কিছু খুলে বলো না আমাকে। শীতের সন্ধ্যায় রোম শহরের কোনো একটি ঘরে কথা হচ্ছিল দুই বন্ধুর মধ্যে। একজনের নাম কেনেডি ও অন্যজন বার্গার। বাইরে আলোয় ঝলমল করছে আধুনিক রোম। জনবহুল রাস্তা, হোটেল রেস্তোরাঁয় আলোর বাহার নেমেছে। কেনেডির আসল বাড়ি ব্রিটেনে, পেশায় ও নেশায় পুরাতত্ত্ববিদ। ঘরের একটি দেওয়ালে ঝুলছে প্রাচীন রোমের একটি দেওয়াল চিত্রের অংশবিশেষ। এদিকে ওদিকে ছড়িয়ে রাখা আছে কিছু পুরনো আমলের আবক্ষ মূর্তি, প্রধানত রোমান সেনেটর ও যোদ্ধাদের। ঘরের সেন্টার টেবিলের উপর পুরনো রোমের জনস্নানাগারের একটা ছোট সংস্করণ রাখা। এছাড়া ঘরের বিভিন্ন জায়গায় ছড়ানো পুরনো রোমের টুকিটাকি স্মৃতিচিহ্ন, শিলালিপির টুকরো, গয়না, বাসনপত্র ইত্যাদি। সবই প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় উদ্ধার করা। এমনকি সিলিংয়ে ঝোলানো একটা অতি প্রাচীন ফুলদানি। প্রতিটি জিনিসই প্রামাণ্য এবং দুর্লভ। অর্থ দিয়ে এগুলির দাম নিরূপণ করা যায় না। কেনেডির বয়স 30-এর সামান্য বেশি, কিন্তু এই অল্প বয়সেই পুরনো রোমের উপর পুরাতাত্ত্বিক গবেষণায় তার নাম সারা ইউরোপে ছড়িয়ে পড়েছে। ধনী পরিবারের সন্তান হিসেবে আর্থিক সচ্ছলতার জন্য কেনেডি মাঝে মধ্যেই একটু আধটু পয়সা উড়িয়ে ফুর্তি করত। তবে তার বুদ্ধি এতই তীক্ষ্ণ এবং প্রত্নতত্ত্বের প্রতি ভালোবাসা তার এতই তীব্র যে সে দীর্ঘ সময় নিবিষ্ট চিত্রে গবেষণার কাজে ব্যস্ত থাকে। কেনেডি বেশ সুপুরুষ, কপাল চওড়া, নাকটি তীক্ষ্ণ, মুখে যুগপৎ দৃঢ়তা ও দুর্বলতার ছাপ। কেনেডির বন্ধু জুলিয়াস বার্গার কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। বার্গারের বাবা জার্মান ও মা ইটালিয়ান। জার্মানির শারীরিক শক্তি ও কঠোরতার সঙ্গে ইতালির নমনীয়তা, এই বৈপরীত্যের সমাবেশ বার্গারের ব্যক্তিত্বে সুস্পষ্ট। তার চেহারার দিকে নজর দিলে প্রথমেই চোখে পড়ে তার নীল চোখ, বিশাল কপাল ও সোনালি চুল। সেই সঙ্গে নজরে পড়ে তার রোদে জ্বলা গায়ের রং। সব মিলিয়ে বার্গারকে দেখলে পুরনো রোমের আবক্ষ মূর্তিগুলোর মুখবয়ব বলেই মনে হয়। বার্গারের সরল হাসি আর স্বচ্ছ দৃষ্টি অবশ্যই তার বংশ পরিচয়ের ইঙ্গিতবাহী। বয়স ও খ্যাতিতে বার্গার কেনেডির সমকক্ষ, কিন্তু লক্ষণীয় বিষয়, কৃপা না পাওয়ায় তাকে অনেক কষ্ট করে ওপরে উঠতে হয়েছে। 12 বছর আগে জার্মানির বোনো বিশ্ববিদ্যালয়ে সামান্য একটা বৃত্তি নিয়ে ও রোমে এসেছিল। তারপর এত বছর ধরে অনেক কৃষ্ট সাধন করে ধীরে ধীরে পুরাতত্ত্বে খ্যাতি লাভ করে ও আজ বার্লিন একাডেমির একজন সদস্য। কিন্তু পুরাতত্ত্বের বাইরে অন্য সমস্ত ব্যাপারে, বিশেষত সামাজিক আদব কায়দায়
বার্গার ধনী কেনেডির থেকে অনেক নিচে। নিজের পড়াশোনার বিষয়ে কথা বলতে গেলে ওর মুখমণ্ডল উচ্ছ্বাসিত হয়ে ওঠে, কিন্তু বাকি সমস্ত ব্যাপারেই বার্গার চুপচাপ এবং মুখচোরা গোছে। চারিত্রিক বৈপরীত্যের সত্ত্বেও গত কয়েক বছরে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়েছে। দুজনেই পরস্পরের পেশাগত দক্ষতার ব্যাপারে শ্রদ্ধাশীল। বার্গারের সহজ সরল ব্যবহারে মুগ্ধ হতো কেনেডি। অপরদিকে কেনেডির প্রাণ প্রাচুর্য উচ্ছলতা ও রোমের হাই সোসাইটিতে ওর অবাধ বিচরণ বার্গারের বেশ ভালো লাগত। আপাতত একটা কারণে দুজনের সম্পর্কের উপর একটু কালো ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ অবশ্য একটা গুজব। কেনেডি নাকি একটি মেয়ের সঙ্গে অত্যন্ত নিষ্ঠুর ও হৃদয়হীন ব্যবহার করেছে। রোমের অনেকেই খানিকটা কৌতূহলবশত এবং খানিকটা ঈর্ষার জন্য এই ঘটনাটি নিয়ে কানাঘুষো করছিল। আচ্ছা বার্গার, তুমি কেন আমাকে সমস্ত কিছুটা ঠিক করে বলছো না? তুমি কি আমাকে একেবারেই বিশ্বাস করো না? বার্গারের শান্ত মুখের দিকে চোখ রেখে ও মেঝেতে কার্পেটের দিকে আঙুল দেখিয়ে কেনেডি আবার একই কথা বলল। কার্পেটের একধারে একটা লম্বা মতো বেতের ঝুড়ি, তাতে নানা রকম জিনিস রাখা রয়েছে, যেমন টালির টুকরো, শিলালিপির ভগ্নাবশেষ, মরচে ধরা পুরনো গয়না, ছেঁড়া প্রাচীন কাগজ ইত্যাদি। জিনিসগুলো দেখলে প্রথমে মনে হবে এগুলি ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা কোনো জিনিস, কিন্তু পুরাতাত্ত্বিকদের চোখে এগুলি অত্যন্ত দুর্লভ ও মহার্ঘ বিষয়। জিনিসগুলো কেনেডির ঘরে এনেছে বার্গার। লোভে চকচক করছিল কেনেডির চোখ। দেখো দেখো, তোমার এই রত্ন ভাণ্ডারে আমি ভাগ বসাতে চাইছি না, কিন্তু তোমার এই যে আবিষ্কার, এটা তো একেবারে প্রথম সারির। তুমি বুঝতে পারছো গোটা ইউরোপে একেবারে সাড়া পড়ে যাবে। কিন্তু কিন্তু কোথায় পেলে আমাকে একবার বলবে না? একটা চুরুট ধরিয়ে বার্গার বলল, দেখো, এখানে যা দেখছো তা কিছুই নয়। আমার আবিষ্কৃত জায়গায় 12 জন পুরাতাত্ত্বিক এই ধরনের জিনিসের মধ্যে অনায়াসে সারা জীবন কাটিয়ে দিতে পারে। কেনেডি কপাল কুঁচকে গোফে হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ বার্গার, তুমি না বললেও আমি বুঝতে পেরে গেছি। তুমি নিশ্চয়ই ভূগর্ভে কোনো একটা বড় কবরখানা আবিষ্কার করেছো, তাই না? এত ধরনের পুরানো জিনিস কবরখানা ছাড়া তো আর কোথাও পাওয়া যাবে না। ঠিকই বলেছ, আমি ভূগর্ভে একটা নতুন কবরখানার খোঁজ পেয়েছি। কোথায়? সেটা কি করে বলি বলো তো কেনেডি, তবে এটুকু বলতে পারি, আমি না দেখিয়ে দিলে জায়গাটা কারোর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। এই কবরখানাটা ছিল অভিজাত সম্প্রদায়ের লোকের জন্য, সুতরাং এখানে যে ধরনের ভগ্নাবশেষ ও স্মৃতিচিহ্ন ছড়িয়ে আছে তার কোথাও পাওয়া যাবে না। দেখো, প্রথমে আমি এটার ওপর গবেষণা করে একটা পেপার লিখব, তারপর না হয় তোমার মতো প্রতিদ্বন্দ্বীর কাছে সমস্ত কিছু খুলে বলবো, কেমন? পুরাতত্ত্বের প্রতি কেনেডির ভালোবাসা অসীম, তাই এই নতুন আবিষ্কারের ব্যাপারে জানার জন্য সে প্রায় অধৈর্য হয়ে বার্গারকে বলল, বার্গার, আমি তোমাকে শপথ করে বলছি, আমি তোমার অনুমতি ছাড়া কোনো পেপার লিখব না। তুমি একেবারে নির্দ্বিধায় থাকতে পারো, আর আমাকে তোমার আবিষ্কারের কথাটা খুলে বলতেও পারো। না হলে কিন্তু আমি নিজে চেষ্টা করে ব্যাপারটা খুঁজে বের করব, আর তোমার আগেই আমার গবেষণাপত্র প্রকাশ করব। দেখো ভাই, তুমি কিন্তু তোমার কোনো কথাই আমাকে এখনো খুলে বলো না। তুমি বলো তো, আজ পর্যন্ত তোমার একান্ত গোপনীয় কি কথা আমায় খুলে বলেছো? আরে তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না,
কিন্তু তোমার যে কোনো প্রশ্নের উত্তর দিতেই আমি রাজি আছি। বলো, কি জানতে চাও বলো। সোফায় ভালো করে হেলান দিয়ে চুরুটের ধোঁয়া ছেড়ে বার্গার বলল, বেশ, এবার বলো, মেরি স্যান্ডারসনের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? এটা কি ধরনের কথাবার্তা? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? এরকম ঠাট্টা কিন্তু আমার একদমই পছন্দ নয়। আরে না বন্ধু, এটা ঠাট্টা নয়। আমি তোমাকে চিনি, আর ওই মেরি নামের মেয়েটিকেও দেখেছি। তাই তোমার মুখ থেকেই আমি জানতে চাই, তোমাদের দুজনের মধ্যে ঠিক কি হয়েছিল। না না, এ বিষয়ে তোমাকে আমি একটাও কথা বলবো না। তাহলে তো ব্যাপারটা মিটেই গেল। রাত 10টা বাজলো, এবার আমি চলি, কেমন? কেনেডি ব্যাকুলভাবে বলে উঠল, আরে না না বার্গার, এখনই চেও না, একটু অপেক্ষা করো। আর তুমি যে ব্যাপারটা নিয়ে জানতে চাইছো সেটা তো অনেক পুরনো হয়ে গেছে। এখন সে সম্বন্ধে জানতে চেয়ে আর কোনো লাভ আছে কি? এইটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। বার্গার উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর বেতের ঝুড়িটা হাতে নিয়ে বলল, দেখো, ঘটনাটা শুধু তোমার ব্যক্তিগত ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। এ নিয়ে পুরো রোমে অনেক আলোচনা হয়েছিল। যাই হোক, শুভরাত্রি। প্রায় দরজার কাছ থেকে বার্গারের হাত ধরে ওকে ভেতরে টেনে আনলো কেনেডি। আরে ঠিক আছে ঠিক আছে, কি জানতে চাও বলো। চলো তাহলে ঘরে গিয়ে বসা যাক। আচ্ছা বলো, মেরি স্যান্ডারসনের শেষ পর্যন্ত কি হয়েছিল? ও তো নিজের দেশে ফিরে গিয়েছিল, ইংল্যান্ডে। কিন্তু ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে না? তোমার সঙ্গে তো বেশ কিছুকাল ওর বন্ধুত্ব ছিল। তাহলে এমন কি হলো যে হঠাৎ করে ওকে ইংল্যান্ডে চলে যেতে হলো? আর তাছাড়া তোমার সঙ্গে ওর যদি বন্ধুত্ব নাই হয়ে থাকে, তাহলে ওকে আর তোমাকে নিয়ে এত গুজব কেন? কেনেডি ফায়ারপ্লেসের দিকে তাকিয়ে খানিকটা অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ, হয়তো তুমি ঠিকই বলছো। মেরিকে আমি বেশ পছন্দই করতাম, কিন্তু এখন বুঝি ব্যাপারটা আর বেশি কিছুই নয়। আসলে ওর সঙ্গে বন্ধুত্বটা করেছিলাম খানিকটা অ্যাডভেঞ্চারের নেশায়। মিরি তো একজন অভিজাত ঘরের মহিলা, তার উপর আবার ওর একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছিল। তাই জন্যই বোধহয় ওর সাথে সময় কাটানোটা আমার কাছে একটু অ্যাডভেঞ্চারের মতো লাগতো। তারপর ধীরে ধীরে ওর সাথে আমার সম্পর্কটা আরও গাঢ় হলো। যত সময় বাড়তে থাকলো, আমার অ্যাডভেঞ্চারও আরও বাড়তে লাগলো। কিন্তু মেয়েটির হবু স্বামীর কি হলো? কে জানে কি হয়েছে। লোকটা নিশ্চয়ই আমার তুলনায় অত্যন্ত সাধারণ মানের ছিল। আর একটা প্রশ্ন, এত তাড়াতাড়ি তুমি কিভাবে মেয়েটিকে বিদায় করলে? তাছাড়া আমাদের ব্যাপারটা জানাজানি হওয়ার পর মেয়েটি আর রুমে থাকতে চাইল না। এদিকে আমার পক্ষে ও রুম ছাড়া অসম্ভব। ওর বাবাও খুব রাগারাগি করছিলেন, তাই আমি নিজেকে ধীরে ধীরে এই সম্পর্ক থেকে সরিয়ে নিলাম। আর আমার কিছু বলার নেই ভাই। ভাই কেনেডি, আমি পুরো ব্যাপারটাই অবশ্যই গোপন রাখবো, তবে একটা কথা বলি, তোমার আর আমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। এবার বলো, আমার আবিষ্কার করা জায়গাটা তুমি কবে যেতে চাও? চলো না, আজই রাতে যাওয়া যাক। একটু শীত হলেও আজকের রাতটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ অবশ্যই। তা এখান থেকে জায়গাটা কত দূর? বেশি দূরে নয় বন্ধু, হেঁটে গেলেই ভালো, বুঝলে? এত রাতে গাড়ি ভাড়া করলে আবার গাড়িওয়ালা সন্দেহ করবে। আমি বরং আমার বাড়ি থেকে মোমবাতি, দেশলাই আর কয়েকটা দরকারি জিনিস নিয়ে শহরের বড় গেটটার কাছে ঠিক রাত 12টার সময় তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে যাব। দেরি করবে না ভাই কিন্তু একদম। আরে না না,
এখন চলি, হ্যাঁ, গুড নাইট। Read all about it in Strand. শহরের ঘড়িঘরে যখন রাত 12টার ঘন্টা বাজছে, ঠিক তখনই হাতে একটা লণ্ঠন ঝুলিয়ে ওভারকোট পরা বার্গার নির্দিষ্ট স্থানে এসে হাজির হলো। একটু দূরেই অপেক্ষারত কেনেডি এগিয়ে এলো বার্গারের কাছে। রাতের হাওয়া বেশ ঠান্ডা, শরীর গরম রাখতে দুজনেই পাথরের রাস্তার উপর দিয়ে দ্রুত চলতে লাগলো। রাস্তায় দু একজন বিক্ষিপ্ত পথচারী ছাড়া আর জনমানুষের চিহ্ন নেই। রাস্তার দুধারে কবরখানা আর অনেক স্মৃতিসৌধ। বেশ খানিকটা গিয়ে সেন্ট ক্যালিক্সটাসের সমাধির কাছে বার্গার থামল, বলল, দাঁড়াও, এর খুব কাছেই আমার আবিষ্কৃত সমাধি। এই যে, এদিকে এসো। এই সরু রাস্তাটা দিয়ে যেতে হবে। তুমি আমার পিছনে এসো, বুঝলে? দেখো, আবার হারিয়ে যেও না যেন। কাঠের তৈরি একটা ফাঁকা গোয়ালঘরের কাছে গিয়ে বার্গার পকেট থেকে চাবি বের করলো। কেনেডি বলল, আরে এ কি, তোমার ভূগর্ভের ভাণ্ডার এই বাড়ির মধ্যে নাকি? আরে হ্যাঁ, এটাই রাস্তা। এই ঘরটির জন্য লোকে ভাবতেই পারবে না যে এর নিচে কি আছে। এই বাড়িটা আমি ভাড়া নিয়েছি, হ্যাঁ, এমনকি এই বাড়ির মালিকও জানে না। ধীরে ধীরে ভিতরে ঢুকো, আর আসার সময় দরজাটা বন্ধ করে দাও। যদিও বাড়িটা জনহীন, বার্গার তবুও লণ্ঠনের বেশিরভাগটাই ওভারকোট দিয়ে ঢেকে রাখল, যাতে বাইরে থেকে কেউই তাদের উপস্থিতি টের না পায়। ঘরের এক কোণে কাঠের মেঝেটা একটু আলগা ছিল। দুজনে মিলে সেখান থেকে কয়েকটা তক্তা তুলে দিয়ে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে রাখল। মেঝের ফোকরটা থেকে নিচে পাথরের সিঁড়ি নেমে গেছে। বার্গার আগে হাতে আলো নিয়ে নামলো, পিছনে ধীরে ধীরে কেনেডিও নামলো। নিচে নেমে মনে হলো এটা যেন পুরো খরগোশের গর্ত, অর্থাৎ অজস্র অলিগলিতে ভরা। একবার রাস্তা হারিয়ে ফেললে সঠিক রাস্তা খুঁজে বাইরে বেরিয়ে আসা প্রায় অসম্ভব বললেই হয়। কেনেডি বলল, এই অন্ধকার গোলকধাঁধার মধ্যে দিয়ে তুমি কিভাবে চলাফেরা করো বলো তো ভাই? আরে আস্তে আস্তে, প্রথম দিকে আমিও তো দু একবার প্রায় ফেঁসে গিয়েছিলাম। এখন গলিগুজির প্ল্যান একটু আধটু বুঝতে পারি। এখন বেশি ভেতরে যেতে গেলে সুতোর গোলা সঙ্গে নিয়ে সুতো ছাড়তে ছাড়তে যাই। প্রায় 20 ফুট নিচে একটা চৌকো মতো জায়গায় ওরা দুজন দাঁড়িয়ে। লণ্ঠনের কাঁপা কাঁপা আলোয় হলদেটে ফাটা দেওয়াল চোখে পড়ছে, আর ওই চৌকো জায়গাতে চারিদিক থেকে বেরিয়েছে অজস্র সুরঙ্গের মতো গলি। গলির মুখগুলো খুটখুটে অন্ধকার। বার্গার কেনেডিকে বলল, তুমি কিন্তু আমার সঙ্গে সঙ্গে এসো, অন্য কোনো দিকে যাওয়ার চেষ্টা করো না। তোমাকে সোজা দুর্লভ জিনিসটার জায়গায় নিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে এক একটা গলি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। বার্গার কিন্তু নির্দ্বিধায় এগিয়ে চলেছে, মনে হয় যাওয়ার পথেও কোনো গোপন চিহ্ন রেখে গেছে। চতুর্দিকে দেওয়ালের ধারে ধারে মমিতে পরিণত মৃতদেহ থেকে একটা বিশ্রী আদি গন্ধ বেরোচ্ছে। আধো আলো আধারে কঙ্কালসার মমিগুলোকে দেখে গা ছমছম করছিল, কিন্তু তবুও কেনেডি উৎসুকভাবে দেখছিল মমিগুলোকে। মৃতদেহগুলির চারপাশে ছড়িয়ে রাখা শিলালিপি, বাসনপত্র, গয়না আর অন্যান্য টুকিটাকি জিনিস। কেনেডি বেশ বুঝতে পারছিল ভূগর্ভের আবিষ্কৃত সমাধিগুলির মধ্যে এই সমাধিটি অতি প্রাচীন এবং পুরনো।
হয়তো পুরনো রোমের আদি খ্রিস্টানদের একটা উল্লেখযোগ্য কবরখানা এটা। হঠাৎ কেনেডি জিজ্ঞাসা করলো, আচ্ছা, হঠাৎ করে লণ্ঠনের আলো নিভে গেলে কি হবে? আমার কাছে মোমবাতি আর দেশলাই আছে, তোমার কাছে দেশলাই আছে কি? না, তুমি বরং কয়েকটা দেশলাই আমাকে দাও, বুঝলে? আরে না না, তার কোনো দরকার নেই। আমাদের দুজনের ছাড়াছাড়ি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা বার্গার, আর কত দূর যেতে হবে? প্রায় 60 মাইল তো হাঁটা হয়েই গেল। সিকি মাইলেরও বেশি। আসলে এই বিস্তীর্ণ সমাধিক্ষেত্রের কোথায় যে শেষ তা আমিও জানি না। দাঁড়াও, আমার সুতোর গোলাটা বের করি, বাকি পথটা হাঁটা আরো কঠিন। পকেটে কিছু একটা খুঁজে বার্গার আবার চলতে লাগলো। কেনেডি বুঝতে পারছিল যে গলিগুলো এখন গোলকধাঁধার মতো জটিল হয়ে উঠেছে। খানিকক্ষণ পর ওরা একটা বড় গোলাকার হলঘরে পৌঁছে গেল। ঘরের মাঝখানে চৌকো একটা বেদি, তার উপর একটা শ্বেত পাথরের ফলক রাখা। লণ্ঠনের আলোয় ফলকটা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল কেনেডি। আরে, এ তো দারুণ জিনিস! এটাই তো প্রথম খ্রিস্টানদের বানানো বেদি। এই ঘরটাই নিশ্চয়ই তাদের প্রথম চার্চ। ঠিক বলেছ বন্ধু। এই ঘরের দেওয়ালের ফাঁকে ফাঁকে যে দেহগুলো মমি করে রাখা আছে, সেগুলো সবই সেই সময়ের বিশপ এবং পোপদের। তুমি অন্তত একটা দেহ কাছে গিয়ে দেখে এসো না। কেনেডি দেওয়ালের দিকে গিয়ে একটা মৃতদেহের মাথার দিকে তাকিয়ে বলল, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, তোমার এই আবিষ্কার অভূতপূর্ব। আরে আরে, লণ্ঠনটা কাছে নিয়ে এসো। আমি এর সব কটা মমি দেখতে চাই, আমি সব কটা মমি দেখতে চাই। ততক্ষণে বার্গার একটু দূরে সরে গিয়ে হলঘরের অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে। হঠাৎ ও কেনেডিকে বলল, বুঝলে কেনেডি, এইখান থেকে বাইরে বেরোনোর সিঁড়ি অবধি কতগুলো ভুল রাস্তা আছে জানো? 2000-এর উপর। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায় এরকম গোলকধাঁধা বানিয়ে নিজেদের সমাধিক্ষেত্র রক্ষা করত। সঙ্গে আলো থাকলেও এখান থেকে বেরোনো কঠিন, আর অন্ধকার হলে তো কথাই নেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এই অন্ধকার যে কতটা ভয়াবহ, আমি একবার এই অন্ধকারের অভিজ্ঞতা সঞ্চয়ের চেষ্টা করেছিলাম, আজ আবার একবার করি। এই বলেই বার্গার লণ্ঠনের আলো নিভিয়ে দিল। পর মুহূর্তেই সবকিছু গাঢ় অন্ধকারে ঢেকে গেল। যেন একটা অদৃশ্য হাত কেনেডির দু চোখ চেপে ধরে আছে। এই অন্ধকারের যেন একটা শারীরিক সত্তা আছে যা কেনেডিকে পিষে ফেলতে চাইছে। এই অন্ধকার যেন একটা নিরেট দেওয়াল, যার কাছে যেতেই শরীর ভয়ে কেঁপে ওঠে। অনেক হয়েছে বার্গার, এবার আলোটা জ্বালো। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি কেনেডি? আর দেরি করো না, এবার আলোটা জ্বালাও প্লিজ। জানো কেনেডি, তোমার কথা শুনে বুঝতে পারছি না যে তুমি কোনখানে দাঁড়িয়ে। তুমি কি বুঝতে পারছো আমি কোথায়? না, মনে হচ্ছে তুমি চারিদিকে দাঁড়িয়ে আছো। প্লিজ বার্গার, আলোটা জ্বেলে দাও ভাই। জানো কেনেডি, এই সুতোটা আমার হাতে না থাকলে বুঝতেই পারতাম না যে কোন রাস্তা ধরবো। তাড়াতাড়ি আলোটা জ্বালাও বার্গার, আমার এসব তামাশা একদম ভালো লাগছে না। বার্গার প্লিজ আলোটা জ্বালাও।
Kennedy, 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 Kennedy. আমি এখানে। কেনেডি, তুমি দুটো জিনিস খুব পছন্দ করো না? একটা অ্যাডভেঞ্চার, আর 2 নম্বরটা হলো যে কোনো বাধা অতিক্রম করা। এই গোলকধাঁধা থেকে বেরোনো হবে তোমার আসল অ্যাডভেঞ্চার। আর বাধাগুলো হচ্ছে এই অন্ধকার আর 2000 ভুল রাস্তা। ঠিক জায়গায় পৌঁছতে একটু অসুবিধা হবে অবশ্যই, কিন্তু তোমার হাতে এখন প্রচুর সময়। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মাঝে মধ্যে যখন বিশ্রামের দরকার হবে একটু থামবে, আর তখন একটু মেরি স্যান্ডারসনের কথা ভেবো। আর এটাও ভেবে দেখো, তুমি কি ওর সাথে যথাযথ ব্যবহার করেছিলে? বিদায় কেনেডি। শয়তান, তুমি কি বোঝাতে চাইছো? কোথায় তুমি? কোথায় কোথায়? বিকৃত গলায় চিৎকার করে কেনেডি সেই ঘরে ছোট ছোট বৃত্তাকারে ঘুরতে লাগলো, আর যেন সেই অন্ধকারে 2 হাত দিয়ে কিছু ধরতে চাইল। একটু দূর থেকে বিদ্রুপের সুর ভেসে আসতে লাগলো। বিদায় কেনেডি। তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো মেরি স্যান্ডারসনের সঙ্গে তুমি কি অন্যায় করেছ। আর যদি না বোঝো তাহলে আমি আবার বলছি, মেরি মেরি কোথাও যায়নি। মেরি আত্মহত্যা করেছে। ও সরি, আত্মহত্যা বললে ভুল হবে। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আর জানো সেই খুনের জন্য দায়ী কে? সম্পূর্ণ তুমি কেনেডি, সম্পূর্ণ তুমি। খালি একটা ছোট্ট ব্যাপার তোমায় বলা হয়নি। মেরির বিয়ের সম্বন্ধ হয়েছিল একটা গরিব, সামাজিক আদব কায়দা না জানা লোকের সঙ্গে। আর সেই লোকটা কে জানো? আমি জুলিয়াস বার্গার। জামা কাপড়ের একটা খসখসে আওয়াজ শোনা গেল, আর শোনা গেল পাথরের উপর আস্তে আস্তে মিলে যাওয়া পায়ের আওয়াজ। তারপরে এই ভূগর্ভস্থ সেই পুরনো চার্চে নেমে এলো এক নিশ্ছিদ্র অন্ধকার। দুমাস পরে ইউরোপের বিভিন্ন খবরের কাগজে নিম্নলিখিত সংবাদটি বেরিয়েছিল। রোমের সদ্য আবিষ্কৃত ভূগর্ভের একটি সমাধিক্ষেত্রকে পুরাতত্ত্বের জগতে একটা আবিষ্কার বলা যেতে পারে। জার্মানির তরুণ পুরাতত্ত্ববিদ জুলিয়াস বার্গার এই সমাধিক্ষেত্রটি আবিষ্কার করেন। প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন স্মৃতিচিহ্নে ভরা এই সমাধিক্ষেত্র পুরাতত্ত্বের ইতিহাসে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। যদিও এই আবিষ্কারের উপর গবেষণাপত্রটি বার্গারের লেখা, তবে মনে করা হয় আরও এক কম ভাগ্যবান পুরাতাত্ত্বিক এই জায়গাটি বার্গারের আগেই আবিষ্কার করেছিলেন। মাস 2 আগে তরুণ ব্রিটিশ পুরাতাত্ত্বিক কেনেডি হঠাৎ নিখোঁজ হয়ে যান। অনেকে ভেবেছিলেন একটি মেয়েকে জড়িয়ে একটা কলঙ্কজনক ব্যাপারে তার নাম এসে যাওয়ায় তিনি রোম ছেড়ে চলে গেছেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে পুরাতত্ত্বের প্রতি ভালোবাসাই তাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কেনেডির মৃতদেহ সম্প্রতি ওই সমাধিক্ষেত্রে পাওয়া গেছে। মৃতদেহের পা এবং জুতোর অবস্থা দেখে মনে হয় কেনেডি দিনের পর দিন ওই ভূগর্ভের গোলকধাঁধায় পথ হারিয়ে ঘুরে বেরিয়েছিলেন। এমনকি মোমবাতি বা দেশলাই পর্যন্ত সঙ্গে না নিয়ে ওই ভূগর্ভে ঢুকে তিনি চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। ব্যাপারটা আরও বেদনাদায়ক এই কারণে যে কেনেডি ছিলেন ডাক্তার জুলিয়াস বার্গারের ঘনিষ্ঠ বন্ধু। কেনেডিকে হারানোর বেদনা
ডক্টর বার্গারের আবিষ্কারের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। নিজস্ব সংবাদদাতা হ্যারির সাথে ক্যামেরাম্যান স্মিথ, রোম, BBC টাইমস।